Presented by Bruvana, powered by Aviva Finance, co-sponsored by Shahjadi Hair Color. ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি তারিক মাহমুদ শুরু করছি ঈদের বিশেষ স্পোর্টস সেলিব্রিটি শো। আজ ঈদের তৃতীয় দিন। ঈদের এই স্পোর্টস সেলিব্রিটি শোতে আজ আমরা খেলার জগতের এক জনপ্রিয় তারকার ঈদ নিয়ে নানা ভাবনা, তার ক্যারিয়ারের বিশেষ কিছু দিকের কথা জানব। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। 2016 দক্ষিণ এশীয় গেমসে 63 কেজি শ্রেণীতে স্বর্ণপদক জয় করেন। সেই প্রথম, সেই শুরু মাবিয়ার। এরপর একে একে কমনওয়েলথ গেমসেও একটি স্বর্ণ জেতেন। এরপর স্বর্ণ জেতার নানা গল্প ছড়িয়ে পড়তে থাকে। আজকের স্পোর্টস সেলিব্রিটি শোতে আমরা আমাদের স্পোর্টস ইনচার্জ পবিত্র কুণ্ডুর সাথে তার ঈদ ও ক্যারিয়ার নিয়ে নানা গল্প শুনব। তাহলে আর দেরি কেন, চলুন যাওয়া যাক। ধন্যবাদ। আমি এখন কথা বলবো মাবিয়া আক্তার সীমান্তের সঙ্গে। ঈদ মুবারক মাবিয়া। ঈদ মুবারক ভাইয়া। মাবিয়াকে আপনাদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। মাবিয়া নিজেই নিজের পরিচয়। আমাদের বাংলাদেশের ভারোত্তোলনের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম মাবিয়া আক্তার, এবং মাবিয়া আক্তার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়েছেন গর্বের সঙ্গে। তিনি 2016 গৌহাটি শিলং দক্ষিণ এশীয় গেমসে তিনি 63 কেজি ওজন শ্রেণীতে ভারোত্তোলনের প্রথম বাংলাদেশকে সোনা জিতিয়ে আনেন। মাবিয়া যে কত সোনা জিতেছেন আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায়ে, সেটি মাবিয়ার নিজেরই হয়তো মনে নেই। তো আমরা মাবিয়ার কাছে চলে যাচ্ছি। ঈদ মোবারক মাবিয়া। ঈদের ব্যস্ততা কি আছে? ঈদে কি করছেন? অন্য কোনো প্ল্যান আছে কিনা? না, আর সবসময় আমার ঈদের প্ল্যানিং ফ্যামিলি নিয়েই থাকে। ফ্যামিলি ঈদের দিনটা ফ্যামিলিকে সময় দেই। আর এবার একটু আলাদা, এই ঈদটা তো আলাদা ব্যস্ততা। এবার যেহেতু ট্রেনিংটা, যেহেতু আমাদের ঈদের পরপরই আমাদের একটা ইন্টার সার্ভিস গেম আছে, ওটা নিয়ে ফোকাস করব, কারণ নিজের জায়গাটাও তো ধরে রাখা বেশি ইম্পর্টেন্ট। তো ছোটবেলার ঈদের সাথে যদি আপনি যে এখনকার ঈদকে মেলাতে যান আর কি, কেমন সেই অনুভূতি কেমন লাগে আর কি? আমি যখন ছোট ছিলাম তখন আমাদের ঈদটা একটু ডিফারেন্ট কাটতো, যেটা কাটে তখনকার মতো এখনকার ঈদটা পুরোই আলাদা। আর আমার পজিশন আলাদা, আমাদের আপনার সোসাইটিটা আলাদা হয়েছে। ছোটোবেলায় এইগুলি ছিল না। আর আমার মনে হয় যে আপনার স্পোর্টসের সবাই জানেন আমি কোন কালচারে বড় হয়েছি। তখনকার ঈদ আর এখনকার ঈদের মধ্যে আমি বলবো যে স্বপ্নের মতো রাতারাতি চেঞ্জ। তো এইটাই সবচেয়ে বড় একটা বলবো যে ডিফারেন্টি, যে ওই সময় যে ঈদটা কাটাতাম এখনকার ঈদটা সেম না। ওই সময় আপনার তো গ্রামের বাড়ি যতদূর জানি মাদারীপুর। জি। তো ছোটবেলায় ঈদ কি মাদারীপুরে কেটেছে নাকি ঢাকাতে? না, আমি ছোটবেলায় ঈদ বলতে যদি আমাকে বলেন, আমরা ছোটবেলা থেকে আমার জন্মস্থান ঢাকাতে, এইখানেই আপনার খিলগাঁয়ে। তো যদি আমি বলি যে আমার কখনোই ছোটবেলায় বাড়িতে যাওয়া হয়নি। ঈদের পরে বাবা নিয়ে গেছেন বা আমরা ভাই বোনরা গেছি, কিন্তু আমরা কখনোই আপনার বাড়িতে ঈদ করিনি। আমি বড় হওয়ার পরে 2017-তে 2016-এর পরে আমরা একটা কোরবানির ঈদ, আমার দাদি ছিলেন জীবিত তখন, ওনার সাথে করা হয়েছিল। এই একটা ঈদই আমার মনে আছে, নাহলে কখনোই গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়া হয়নি। এই যে আপনার যে জীবনে যে রূপান্তর, যে পরিবর্তনটা হলো, আপনি দেখেন, আপনি নিজে কি ভাবতে পেরেছিলেন যে এরকম একটা রূপকথার জীবন হয়ে যাবে? আসলে তো তাই। আমি এই কথাটা, ভারোত্তোলন আপনাকে যেখানে এনে তুলেছে, পেছনে তাকালে কি মনে হয়? আমি স্পোর্টসে গিয়েছি, যার জন্য আজকে আমি মাবিয়া, এবং আজকে আমার এত ভালো স্ট্যান্ডার্ড পরিবেশ এবং এত ভালো একটা সমাজে আমি বসতে পারি স্পোর্টসের কারণে। সেটা সত্যি কথা, কিন্তু যে স্পোর্টসে যাওয়ার পেছনে আপনি কাকে কৃতিত্ব দেবেন? সবচেয়ে বড় কৃতিত্ব আমি মানে ওনার কৃতিত্ব দেওয়াটাও তাকে আমার অনেক ছোট মনে হবে, কারণ আমার এই লাইফ আমি মনে করি যে আমার মামার কারণে পেয়েছি। উনি আমাকে যদি স্পোর্টসে 2010 সালে না নিয়ে যেতেন, তাহলে আমি ডিফারেন্ট লাইফটা কোনদিন পেতাম। শাহাদাত হোসেন, উনি কিন্তু বক্সিং এর কোচ, কিন্তু উনি আপনাকে বক্সিংয়ে না নিয়ে উনি কিন্তু নিয়ে গেলেন ওয়েট লিফটিংয়ে, ভারোত্তোলন, যে ভার তুলতে হয় নিচু থেকে একেবারে একবার তুলতে, ক্লিন অ্যান্ড জার্ক, মাথার উপরে তুললে সেটা ক্লিন হচ্ছে। তো উনি ভারোত্তোলনে নিয়ে গেলেন কেন? ওনার ফ্রেন্ড ফারুক আহমেদ সরকার, যিনি জাতীয় ক্রীড়া পরিষদের কোচ, উনি হচ্ছেন হলো আমার মামার খুবই মানে একসাথে খেলোয়াড়, তারা দুজন দুই ইভেন্টে খেলে। তো উনি মামাকে বলেছেন যে ওয়েট লিফটিংয়ে তো তখন লাস্ট জেনারেশন ছিলেন ফাহিমা আক্তার ময়না এবং মোল্লা সাবিরা সুলতানা এবং শারিয়া সুলতানা, ওনারা তখন রানিং খেলতেন। তো ওনারাই তিনজন ব্যতীত আর দুই একজন মেয়ে ব্যতীত কোনো মেয়েই ছিল না স্পোর্টসে।
তো ওই লাস্ট জেনারেশন দেখে উনি আমার মামাকে বলেছিলেন তোর এলাকা থেকে দোস্ত কোনো একটা কিছু মেয়ে এনে দে, যেই মেয়েদের দিয়ে ওয়েট লিফটিংটাকে আগে নেওয়া যায়। তো উনি এখন ওটা বলার পরে আমার মা বলছে আচ্ছা ঠিক আছে। তো আমার মামার বাসার ওইখানে কিছু মেয়ে ছিলেন, তারা গেছেন এবং সঙ্গে আমার মামা, আমি তাদের 6 বা 8 মান্থ পরে আমার মামা আমাকে নিয়ে গেছেন। তো যাওয়ার পরে আমার মামা আমাকে নিয়ে যায়, যাওয়ার পরে এই তারপরে জেনারেশন আমরা ওয়েট লিফটিংয়ে ওইখান থেকে যাওয়া। তারপরে 2014 না 2013 সালে বক্সিং মহিলা টিমটা হয়, আপনার ট্যালেন্ট হান্টের একটা ক্যাম্প হয় 14 দিনের। তো ওইখানে মামা আমাকে নিয়ে যায়, আমাকে এবং আমাদের আরও 2-1 জন যারা আছেন, যারা মামা যাদেরকে নিয়ে গেছেন, তা আমরা 3জন লিফটার ওইখানে যাই। যাওয়ার পর ওইখানে যে ট্রেনিংটা করায়, আমরা একজন বলছে তার গেম আছে সামনে, বক্সিং করা যাবে না, থাইল্যান্ডে খেলা আছে, চলে যাবে। তখন ও চলে গেছে ওই একটা বাহানা করে। আমি তারপরে বাহানা করে আসছি যে আমার হাঁটু ব্যথা, আমার হাত ব্যথা, আমি করতে পারবো না। আচ্ছা, বুঝছি। তাহলে ব্যাপারটা হলো যে বক্সিংয়ে তখন শুরু হয়নি আর কি, না। মেয়েরা তখন আসেনি, না। ওয়েট লিফটিংয়ে শুরু হয়েছে। মামা Weight যেহেতু lifting-এ, কাছাকাছি হ্যাঁ, একটু, হ্যাঁ। হ্যাঁ, শক্তির খেলা আর কি, সেজন্য মামা এখানে নিয়ে যায়। আচ্ছা, তারপরে আপনার খুবই ভালো লেগে গেল মানে ওয়েট লিফটিং আস্তে আস্তে? না, খুবই ভালো। প্রথম যদি আমি বলি খুবই বিরক্তকর একটা জায়গা ছিল, কারণ এত সাউন্ড, তারপরে একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানেই থাকতে হবে। এবং তখন আমার সিনিয়ররা তাদের একটু অ্যাকসেপ্ট করতে প্রবলেম হয়েছিল আমাকে, এটা আমি স্পষ্টভাবে বলি। আমার সিনিয়রদের আমাকে এবং কোনো জুনিয়রকে তাদের অ্যাকসেপ্ট করতে সব প্রবলেম ছিল। তা তখন এই তাদের একটু বিরক্তিতা, তাদের এই এত লোহা, এত ওয়েট, এত কিছু, এত শব্দ, এত মোটা মোটা মানুষ। তখন বিদ্যুৎ ভাই রানিং খেলতেন, বিদ্যুৎ ভাই, ফিরোজ ভাই, হ্যাঁ, তারা এত মোটা মোটা মানুষ, তারা এত ওয়েট ক্যারি করতেছে এবং তাদের গলার ভয়েস। তো এই জিনিসগুলি প্রথমে ভালো লাগা ছিল না। যখন আমার মনে হলো যে আমার মামা আমাকে বলছিলেন যদি তোমার পরিবর্তন তুমি চাও তোমার ফ্যামিলির, এই কথাটা আমার বলবো যে আমি আমার লাইফের সবচেয়ে বড় মানে জায়গা। হ্যাঁ, তুমি যদি তোমার লাইফটা পরিবর্তন চাও, তুমি যদি চাও তোমার ফ্যামিলিকে নিয়ে একটা ভদ্র সমাজে আসতে, তখন তাহলে তোমাকে এইখান থেকে নিজেকে কিছু গেম আপ করতে হবে। তখন ময়না আপু কিন্তু প্রথম আলোর অ্যাওয়ার্ড পেতেন, তারপর ক্রীড়া লেখক সমিতির অ্যাওয়ার্ড পেতেন। ফাহিম আক্তার ময়না কিন্তু তখন খুবই ফেমাস। হ্যাঁ, তখনকার ওই পেপার কাটিংগুলো উনি আমাকে দেখাতেন যে জীবনে এই সব জায়গায় আসতে পারলে জীবনে অনেক কিছু। উনি আমাকে অনেক হার্ড করা কথাবার্তা বলতেন। তখন বলছে যে এখান থেকে তুমি তোমার জীবন পরিবর্তন হবে। তো ফাইনালি তখন থেকে ডিসিশন নেই যে ঠিক আছে, যদি উনি পারে, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যখন আমি শুনলাম, তো উনি যদি এখান থেকে উঠে আসে এটা করতে পারে, তাহলে আমি কেন পারবো না। গৌহাটি, শিলং দক্ষিণ এশিয়া গেমসে যখন ক্যাম্প হচ্ছে, তখন ভারোত্তোলনের কর্মকর্তারাই বলেছিলেন যে এই মেয়েটা পদক জিততে পারে, কিন্তু গোল্ড জিতে যাবেন এটা কিন্তু অনেকে ধারণা করেনি। তা আপনার ওই মুহূর্তটার কি মনে পড়ে যে যখন আপনি গোল্ড জিতলেন? এটা তো অনেকবারই বলেছেন, তারপরে অ্যাকচুয়ালি ওই মুহূর্তটা সবাই আমার ওই কান্নাটা দেখেছে, তার পিছনের যে কিছু একটা ইতিহাস যেটা হয়েছে, সেটা হচ্ছে আমি কিন্তু তার কিছুদিন আগেই আপনার ফেব্রুয়ারির 7 তারিখে আমি সাউথ এশিয়ান গেমসের গোল্ড মেডেল পাই। আমি অক্টোবরে গিয়েছিলাম, আপনার 2015 অক্টোবরে আপনার গিয়েছিলাম হচ্ছে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে। তো এখানে আমি খুব ভালো পারফরমেন্স করি, আমার গোল্ড মেডেল আসে। তা আসার পরে সবাই খুব কনফিডেন্ট, আমার কোচরা এবং আমার টিম মেম্বাররা এবং আমার অফিসিয়ালরা, যে আমি সাউথ এশিয়ান গেমসে গোল্ড পাবো, যেই পারফরমেন্স আমার আছে। তো ঠিক তার আপনার হচ্ছে 2 সপ্তাহ আগে আমার একটা ইনজুরি হয়ে যায়। ট্রেনিং করার সময়, আমার ট্রেনিং থাকা অবস্থায় আমার ইনজুরিটা হয়। তখন আমাকে ডক্টর বলেছিলেন যে তুমি প্লাস্টার করতে হবে, তোমার গেম করা পসিবল না। যদি আমি প্লাস্টার করতাম তাহলে হয়তো আমি গেমসটা খেলতে যেতে পারতাম না। আপনাদের সবার পরিচিত উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ স্যার শুধু একটা কথা বলেছিলেন, কোনো প্লাস্টার করার দরকার নেই, তুমি আপার পার্টের উপর জ্যাকেটের পকেটে হাত দিয়ে তুমি চলে যাবা, তোমার আর কিছু করতে হবে না, কোনো ট্রেনিংয়ের দরকার নেই, তুমি ডাইরেক্ট স্টেজে নামবা। ঠিক ওনার ওই কথার উপরে ডিপেন্ড করে আমাকে আমার কোচরা আমার সামনেই বলছিলেন যে এই ও গোল্ড পাবে না, ও গোল্ড পাবে, ও গোল্ড পাবে না, ও গোল্ড পাবে, একে দিয়ে আর আশা নেই। কিন্তু যাকে দিয়ে উনি গোল্ড আশা করছে সেই স্ট্যান্ডার্ডে, আমাদের অ্যাথলেটদের স্ট্যান্ডার্ডে সে 6 নম্বরেও পড়ে না। যখন ওইখানে যাওয়ার পরে যারা ট্রেনিং এবং কম্পিটিশন করিয়েছেন, কারো নাম বলতে চাই না, তারা মানে একদম হেলাফেলা করে কম্পিটিশন করিয়েছেন। তো তারপরে যাই হোক ফাইনালি আমি অ্যাচিভটা করি। কান্নাটা হচ্ছে যে পিছনে মানুষের কথা,
আমার মনে হয়েছে যে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটাতে আমার পুরো কাভার চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা ভিনু হেঁটে হেঁটে আমাদের চিফ দ্য মিশন ছিলেন মিকু প্রথম এবং বলছিলেন যে আমার একটা গোল্ড, আমি একটা চিফ দ্য মিশন হয়ে এসেছি, আমার একটা গোল্ডের দরকার। শুধু তাই না, আমার মনে হয় দক্ষিণ এশিয়ান সাউথ এশিয়ান গেমসে এটা প্রথম স্বর্ণপদক ভারোত্তোলনে। জি, এটা প্রথম প্রথম ভারোত্তোলনে এবং স্বর্ণপদক, গেমসের সেজন্য প্রথম মেয়েদের খাতা খুলে আর কি গোল্ড মেডেলিস্ট হিসেবে গেমসে। দেখছিলেন পবিত্র কুণ্ডুর সাথে মাবিয়ার ঈদ নিয়ে নানা কথা। অনুষ্ঠানের এই পর্যায়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ ঈদের স্পোর্টস সেলিব্রিটি শো অনুষ্ঠানে। পবিত্র কুণ্ডুর কাছে শুনছিলাম মাবিয়া আক্তার সীমান্তর নানা গল্প। চলুন আবারও চলে যাই তার কাছে। বাংলাদেশকে অনেক আন্তর্জাতিক পদক দিয়েছেন, এশীয় গেমস, দক্ষিণ এশিয়া গেমস, কমনওয়েলথ ওয়েট লিফটিং, তারপরে এশীয় ইন্টার ক্লাব চ্যাম্পিয়নশিপ। কিন্তু আপনার মনের মধ্যে কি এই দুঃখবোধটা জাগে না যে অলিম্পিকে আমি অংশগ্রহণ করতে পারলাম না? আসলে আমি অনেকবার বলেছি যে আমি অলিম্পিক পারপাসে কথা বলতে চাই না, বাট তারপরও আপনার মানে চলে আসে আমার ক্যারিয়ারের সফলতার পরে। হ্যাঁ, আমার লাইফের যদি বলি আমি একটা অপূর্ণতা থেকে যাবে, সব যদি পেয়ে যাই আফসোস করব কিসে। তো তারপরে একটা আফসোসের জায়গা যে একটা অলিম্পিক আমি খেলতে পারতাম, বা আমার যে পারফরমেন্স এবং আমি যেটা আমার যে ক্যারিয়ার সফলতা, সেখানে আমি ডিজার্ভ করি একটা অলিম্পিকে পার্টিসিপেট করা। কিন্তু আমি হয়তো বা কেউ বা কারা চাইনি ওয়েট লিফটিং অলিম্পিক খেলুক বা মাবিয়া ওয়েট লিফটিং খেলুক, এটা আমার মনে হয়। এখন এর বাকিটা বাস্তবতা কি আমি জানি না। কিন্তু এটা তো টোটালি দেশের ভারোত্তোলনের কথা। অনেক খেলা আছে যাদের অর্জন সেরকম নেই, তারা কিন্তু অলিম্পিক গেমসে যাচ্ছে ওয়াইল্ড কার্ড নিয়ে। তাহলে আমার মনে এই প্রশ্নটা জাগে, ভারোত্তোলন কেন ওয়াইল্ড কার্ড পাবে না? যে এইটা আপনার কি মনে হয়? আসলে বর্তমান যেটা হয়েছে, যেটা আছে সামনে, সেটাকে নিয়ে যেটা হয়েছে যে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে একটা আপনার ওয়াইল্ড কার্ডের জন্য একটা অ্যাপ্লিকেশন করে আইওসিকে। তো আমি অত ওনাদের মতো ভালো জানবো না, সেই কাগজগুলি আমার কাছে আছে। সেখানের মধ্যে আমাদের ওয়েট লিফটিং টিমকে ওয়াইল্ড কার্ডের জন্য ইনভাইটেশন ছিল, অপশনটা ছিল। আপনি সেখানে সিলেক্ট করে দেননি ডিসিপ্লিনটাকে। অলিম্পিক থেকে আমার ওয়েট লিফটিং টিমটাকে দেওয়া হয়নি, গলফকে দেওয়া হয়েছে, শুটিংকে দেওয়া হয়েছে, আর্চারিকে দেওয়া হয়েছে এবং হলো আপনার বক্সিংকে দেওয়া হয়েছে। তাদেরকে দেওয়া হয়েছে ইভেন্ট। তাদেরকে যদি ওয়াইল্ড কার্ডেই নাম রাখা হয়, তাহলে তাদেরকে আপনি অলিম্পিকের বৃত্তিটা কেন দেন? স্কলারশিপটাও তো আপনি তাদেরকে দিচ্ছেন, তারা স্কলারশিপও পাবে, সেখানে কোয়ালিফাই করে যেতে পারবে না, বরঞ্চ আবার তারা ওয়াইল্ড কার্ডের উপর ডিপেন্ড থাকবে। তাহলে তাদের এত যারা কোয়ালিফিকেটেড, তাদের কাছে তো এত কিছু করার মানে হয় না। যারা কোয়ালিফিকেটেড তাদের কাছে আসেন, তাদেরকে একবার সুযোগ দেন। ভারোত্তোলন এত আন্তর্জাতিক পদক দিয়েও তারা কেন অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়ে অংশগ্রহণের সুযোগ পাবে না? এটা আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী তিনি ভেবে দেখতে পারেন, ক্রীড়া প্রশাসকরা ভেবে দেখতে পারেন। কিন্তু আমি আরেকটু অন্য প্রসঙ্গে চলে যাই। আপনি যখন প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেলেন 2016 দক্ষিণ এশিয়া গেমসে স্বর্ণপদক পাওয়ার পর, এবং 2017 সালে সম্ভবত উনি সেই পুরস্কার আপনাকে একটি ফ্ল্যাট উপহার দিলেন, ফ্ল্যাটের চাবি উপহার দিলেন, ওই মুহূর্তটা বলেন। এবং না, এইটা আমি বলবো যে এখানে কোনো কিছু বলা বা কিছু উপলব্ধি করে বা কিছু প্রকাশ করে, আসলে কোন ভাষায় আমি প্রকাশ করব? আমি তো আপনাকে বললাম যে আমার বিগত মাবিয়া আর এখনকার মাবিয়ার মধ্যে অনেক তফাৎ। তার মধ্যে সবচেয়ে বড় জিনিসটা কিন্তু এই যে ফ্ল্যাট উপহার, এবং মাননীয় একটা দেশের প্রধানের কাছ থেকে উপহার পাওয়াটাই অনেক বড় একটা অ্যাচিভ। সেখানে যদি শুনি ব্যক্তিভাবে একটা মানুষকে বিচার করে, তাকে এত ক্লোজলি দেখে সেই জিনিসটাকে বিচার করে তাকে একটা সেটেলমেন্ট দিয়ে দেয়, সেখানে এটা অনেক বড় অ্যাচিভ। এবং স্পোর্টসে এত বড় একটা উপহার, এত বড় একটা এতবার পিএমের কাছে যাওয়া, পিএম এত ক্লোজভাবে বাই নেম আমাকে চিনে, গেলেই বলে। আমি যখন লাস্ট 19 সালে গেলাম, আমি শাকিল শিলা, আমরা সবাই গিয়েছিলাম 19 সালে, তখন আমি সাউথ এশিয়ান মানে 2016 তে আপনারা যে তিনজন গোল্ড পেয়েছিলেন, বাড়ি সবকিছু পাওয়ার পরে যখন আমি আবার 19 গেলাম, উনি আমাকে চিনতে পেরেছেন। এটা আমার কাছে অনেক বড়। তুমি আবারও গোল্ড পেয়েছো, ভালো, তুমি ধরে রাখো, আমি তোমার কাছ থেকে আরো অনেক কিছু চাই। এটা যে উনি মাথায় রেখেছেন একজন প্রধান, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আপনি যখন পেছনের এই জীবনটার সাথে এই জীবনটাকে মেলান, আপনি তো আগেও বলেছেন যে এটা বদলে যাওয়ার মতো। আপনি এই মোটিভেশন নিয়ে
এই প্রেরণা নিয়ে আর কতদূর এগোতে চান? আমার এই মোটিভেশন থেকেই কিন্তু আমি এখানে টিকে আছি। যতদিন আমি আমার পারফরমেন্স এবং আমার ফর্ম টিকে থাকবে, ততদিন যে কেউ আসুক না কেন আমার রাস্তাকে কাটতে পারবে না। আমি যদি নিজে কাটতে দেই, যদি আমি তাদের ট্র্যাপে যদি পড়ে যাই, তাহলে আমার ক্যারিয়ার এখানেই শেষ। যেটা আরও 4 বছর আগে হয়ে যাওয়ার কথা ছিল, যে মাবিয়ার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। আপনারা অনেক নিউজেও শুনেছেন। কিন্তু আমি কিন্তু এটাই, যে আমি যেখান থেকে উঠে এসেছি ওইখানকার যুদ্ধ আর এইখান যুদ্ধের সাথে আমার কাছে নাথিং। এবং ওয়েট লিফটিংকে আরও ভালো অ্যাচিভমেন্ট দিতে চাই। আমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে দেই, অ্যাজ এ কোচ হিসাবে দেই, অ্যাজ এ কর্মকর্তা হিসাবে দেই, যেভাবেই দেই, কিন্তু ওয়েট লিফটিংয়ের যে কোনো একটা ভালো পজিটিভ দিক আমি মাবিয়া পার্সোনালি দিব। আপনার কি মনে হয় যে বাংলাদেশ অদূর ভবিষ্যতে কখনো পদক পাবে? এই ব্যাপারে আপনার একটু মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় যে জানেই না স্পোর্টস অঙ্গনে এত উলট পালট পৃষ্ঠা হয়, উনি এটা হয়তো বা জানেন না। কারণ উনি এত মাঠে এসে এত তৃণমূলে নেমে কাজ করার জন্য উনি রাষ্ট্র চালাবেন না, স্পোর্টসের তৃণমূলে উনি কাজ করবেন। উনি কিন্তু এই তৃণমূলে কাজ করার জন্য এক একটা সেক্টর করে দিয়েছেন। তাদের রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব স্পোর্টসকে চেঞ্জ করা। আমি বলবো যে আপনারা নিজেরা দেখেন, স্পোর্টসে যতদিন যাবৎ আপনারা কাজ করছেন, আমি তো অল্প দিনের, স্পোর্টস কি চেঞ্জ হচ্ছে? যে যারা টিমটা পাঠায়, কম্পিউটার ম্যান থেকে শুরু করে একটা দারোয়ান পর্যন্ত টিমের সঙ্গে যায়। তাহলে সেইখানে একটা প্লেয়ার যে ব্লেজার পরে, সেটা যদি একটা কম্পিউটার ম্যানও পরে, একটা আপনার হচ্ছিল যেই যারা কাজ করে যে সেক্টরে তারাও পরে, তাহলে আপনার আর আমার মধ্যে তফাৎ কি, ডিফারেন্ট কি? আমি থাকতে পারি গেমসের পর 7 দিন, আর শুরু থেকে শেষ পর্যন্ত 15 দিন আপনারা সবাই থাকতে পারেন। মানে যেটা হচ্ছে যে আমরা আসল কাজটা না করে আমরা আনুষ্ঠানিকতা করি। এবং যেই গেমসে আনুষ্ঠানিকতা নিয়ে আছে, যেই গেমসে আমরা যাই, সেখানে কিন্তু 10টা প্লেয়ার গেলে 5টা প্লেয়ার কিন্তু ভালো রেজাল্ট করে আসে, আর 5টা না হয়তো খারাপ করেছে। আমার 10 বাচ্চার মধ্যে 5 বাচ্চা ভালো করবে, আরেক বাচ্চা তো খারাপ করবে। তবে 5 বাচ্চাকে নিয়ে কাজ করি, 10 আর 5 বাচ্চাকে নিয়ে পাইপলাইনে রাখি। কাজ করাটা, স্পোর্টসকে ইমপ্রুভ করাটা, যারা দায়িত্বে আছে তারা হয়তো বা চান না যে স্পোর্টসটা ইমপ্রুভ হোক, তারা চায় যে তাদের পকেটটা ইমপ্রুভ হোক, কারণ তারা একটা স্যালারি পায়। আপনি কি জানেন যে আপনি বাংলাদেশের অসংখ্য তরুণ তরুণীর একটা রোল মডেল, যারা হতাশ হয়ে পড়ছে, যারা অন্য কোনো কাজ পাচ্ছে না, এই যে বেকারত্ব, আপনি কিন্তু তাদের শিখিয়েছেন কিভাবে লড়াই করে সাফল্যের শীর্ষবিন্দুতে পৌঁছাতে হয়। তাদের জন্য এই ঈদের এই মুহূর্তে আপনার কি উপদেশ, আপনার কি সাজেশন থাকবে? সাজেশন একটাই, যে জীবন আল্লাহর একটা দান। আমি পৃথিবীতে এসেছি, বড় হয়েছি, এতটা বছর আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, আমার বাবা মা আমাকে লালন পালন করেছেন। সামান্য ঠুনকো একটা অভিমানে, ঠুনকো একটা ব্যর্থতায় যদি আমি আমার এত সুন্দর একটা জীবন আমি দিয়ে দেই, তাহলে এখানে আমি কি হলাম? আমি হেরে গেলাম। বাকি প্রকৃতির মতো চলবে, কিন্তু আমি সেখানে থাকবো না। প্রকৃতি যেভাবে চলছে আমিও যুদ্ধ করে ওইভাবেই চলবো। হয়তো বা একবেলা খাবো, আরেকবেলা খাবো না, কিন্তু আমি আমার জীবনটাকে রাখবো। এই জীবনটা শেষ দেখা পর্যন্ত, যতদিন আমি দেখবো যে আমি কি করতে পারলাম, এটা জীবনের মাইল ফলো হওয়া উচিত। আমার মনে হয় যারা এটা করে, আমাকে যদি কেউ আইডল বা ফলো করে থাকে, তাহলে আমার এই থিংটা তাদের ফলো করা উচিত। ধন্যবাদ দাদা, যে আমাকে এই ঈদের প্রোগ্রামের জন্য আপনারা আমাকে চুজ করেছেন, এবং এটিএন নিউজকে ধন্যবাদ যে এই ঈদটা মাবিয়ার সঙ্গে কাটানোর ডিসিশন নিয়েছে। এটিএন নিউজে যারা থাকবে তারা আমাকে দেখবে, এবং এটিএন নিউজের সঙ্গে থাকবে। যে কথাগুলি আমি বলেছি, তাদের একটু যদি কোনো মানুষের চেঞ্জ আসে, তাহলে আমি মনে করবো যে আমার লাইফের স্ট্রাগলটা সার্থক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক দাদা, আপনাকে সুন্দর কাটুক, আরো সাফল্যে ভরে উঠুক আপনার জীবন। Presented by Bruvana, powered by Aviva Finance, co-sponsored by Shahjadi Hair Color.